সকলকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছে, আপনাদেরকে ধন্যবাদ। এখন বেশ অলমোস্ট রাত হয়ে গেছে, অনেক বক্তৃতা হয়েছে, আলোচনা হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে। জানি না আপনারা কতটুকু প্রস্তুত আছেন আমার কথাগুলো শোনার। আমি চেষ্টা করব যে ধারাবাহিকতায় আজকের আলোচনাটা এসেছে ওখান থেকে শুরু করা, স্পেশালি আমাদের গাউস ভাই যে ধারাবাহিকতা বললেন, I will try to pick up the thread from where he left off এবং এটাকে কমপ্লিমেন্ট এবং সাপ্লিমেন্ট করা। যারা যে বক্তৃতা আলোচনার জন্য যে কথাগুলো বলেছেন আমি প্রত্যেকটার সাথেই একমত এবং সেগুলোকে সবগুলোকেই আমি আমার নিজের অন্তরের কথা বলে মনে করি। আমরা ব্রিটিশ পার্লামেন্টের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন হয় 47-এ, তখন এই দলিলটা আপনারা উইকিপিডিয়াতে পাবেন, পড়তে পারবেন। এটা যদি দেখেন, এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি করা হলো, রাষ্ট্র কিন্তু না, ডমিনিয়ন, এবং গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট করা হলো। অর্থাৎ এই দেশ এর কর্তৃত্ব কিন্তু রয়ে গেল। গভর্নর জেনারেল যিনি মাউন্টব্যাটেন ছিলেন, উনি ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দিলেন, কিন্তু ভারতের নিজস্ব একটা সরকার ছিল। নেহেরুর মাধ্যমে কংগ্রেসের নিজস্ব একটা স্বায়ত্ত শাসন ছিল। গভর্নর জেনারেল ছিলেন একজন বিদেশি এবং তারা নিজেদেরকে নিজের একটা সংবিধান রচনা করলেন এবং 2 বছরের ভিতরে তারা একটা রিপাবলিক হয়ে গেল। তারা কমনওয়েলথ মেম্বার কন্টিনিউ করলো অ্যাজ এ রিপাবলিক। এখন আসেন পাকিস্তানের কথা। ফাউন্ডার অফ পাকিস্তান জিন্নাহ সাহেব, ওনার স্ট্যাটাসটা কি? পাকিস্তানে কি নিজস্ব কোনো সরকার ছিল? মৌলভী জিন্নাহ দুটো পতাকা ওড়াচ্ছেন, একটা পাকিস্তানের, একটা গভর্নর জেনারেল অফ ব্রিটেন। তাহলে আমাকে দয়া করে আপনারা বলবেন, পাকিস্তান কবে, কখন, কোথায়, কিভাবে স্বাধীন হয়েছে? কখন স্বাধীন হয়েছে? Governor General is the representative of the monarchy over here. তার প্রতিনিধি। তো জিন্নাহ সাহেব যদি এই দেশের প্রতিনিধি হয়ে থাকে এবং তিনি ফাউন্ডার অফ পাকিস্তান, প্রথম প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাকিস্তান আদৌ স্বাধীন হয়েছিল কিনা? It continued to be a dominion. And the founder of Pakistan is the representative of the British Crown. Where is the independence? আমি তো বুঝি না, আমি তো দেখি না, আমি তো পাইনি, আমি বুঝেছি। এবং একই সাথে আমি রিপিট করবো না, গাউস ভাই যেটা বললেন যে 56-এ প্রথম একটা সংবিধান, বাট এটাকে কি আমরা সংবিধান বলতে পারি? সংবিধান হলে তো পিপল অফ পাকিস্তান, এটাকে রাটিফাই করতে হবে তাদের প্রতিনিধির মাধ্যমে। এই সো কল্ড প্রধানমন্ত্রী 10 বছরে 12টা-13টা প্রধানমন্ত্রী হয়েছে, ইলেকশন তো হয়নি। অ্যাপয়েন্টেড বাই হুম? কার ম্যান্ডেটে? গভর্নর জেনারেল পদে কিন্তু কন্টিনিউ হয়েছে অনেক বছর পর্যন্ত। এবং 56-এ যেই আপনার একটা খসড়া করা হলো সংবিধানের, এটার নাম দেয়া হলো ইসলামিক রিপাবলিক, যেটা বাঙালিরা বিরোধিতা করেছে। এবং এই বৈষম্য, যেটা কুইন ভিক্টোরিয়ার কথা গাউস ভাই বলেছেন, এটা ছিল সকল ধর্ম, বর্ণ, মানুষের সমান অধিকার, ইকুয়ালিটি। ইকুয়ালের ভিতরে অন্তর্নিহিত আছে সেকুলারিজম,
আমি যদি বৈষম্য করতে পারি, বর্ণবাদ হয় বা ধর্মভিত্তিক বৈষম্য করি, লিঙ্গ ভিত্তিক বৈষম্য করি, ওখানে ইকুয়ালিটি হয় না। তার সাথে একেবারে মুদ্রার এপিঠ আর ওপিঠ হচ্ছে ইকুয়ালিটির কথা হচ্ছে সেকুলারিজম। পাকিস্তানে সেটাকে জয় করা হয়েছে এবং ইসলামিক রিপাবলিক ইটস আ অক্সিমোরন। ইসলামিক স্টেট হতে হলে আপনার একটা মনার্কি লাগবে, অথবা একটা খলিফাত লাগবে, অথবা একটা এমিরেট লাগবে। অর্থাৎ আধুনিক রাষ্ট্রের যে তিনটা অর্গান থাকে, এক্সিকিউটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার এবং পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা, এটাকে পৃথকীকরণ করা হয় একটা মডার্ন রাষ্ট্রে। কিন্তু আদি যুগে এবং এখনো অনেক দেশে একটা আপনার রাজতন্ত্র বলেন বা খলিফাত বলেন বা এমিরেট বলেন বা আপনার সুলতানেট বলেন, সার্বভৌমত্ব কার? জনগণের নয়। যখন রাজা, বাদশাহ, খলিফা যেই নামই দেন না কেন, রাষ্ট্র যখন তার নিজস্ব যে ধর্ম, রাষ্ট্রের সেই ধর্ম হতে পারে। কিন্তু আধুনিক রাষ্ট্রে রাষ্ট্রটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল কর্পোরেট এন্টিটি। এর নিজস্ব তো কোনো ধর্ম থাকতে পারে না। তো ইসলামিক রিপাবলিক কিভাবে হয়? রাজতন্ত্র বা বাদশার সাথে বুঝতে পারি, but in a republic where the power belongs to the people, the state is an entity, a corporate entity, a juristic personality, তার তো কোনো ধর্ম থাকতে পারে না। সো এই প্রথম বিশ্বে গোজামিল দেওয়া হলো ইসলামিক রিপাবলিক, যেটার বিরোধিতা বাঙালিরা করেছে এবং সেখানেও বৈষম্য চলমান। এই যে শব্দটা আছে ডিগনিটি, হিউম্যান ডিগনিটি, খুব জরুরি। আমার অনেক দরদ আছে এই শব্দটার উপরে। ইকুয়ালিটির সঙ্গে, এই সেকুলারিজমের সঙ্গে হিউম্যান ডিগনিটি ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বে যে মানবাধিকার সনদ এসেছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার ভিত্তি হচ্ছে হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠা করার জন্য। তো হিউম্যান রাইটস is an expression, outward manifestation in order to uphold human dignity. এই মর্যাদা, এইটা নিয়ে বাঙালি যুদ্ধ করেছে। এই মহান ব্যক্তিত্ব যাকে দেখছেন বঙ্গবন্ধু, হিস্সা চেয়েছে, আমার হিস্সা চাই, মর্যাদা চাই। পাকিস্তান নামক যেই রাষ্ট্রই ছিল, যেটার আমি কখনো স্বাধীনতা খুঁজে পাচ্ছি না, ইন্ডিপেন্ডেন্স খুঁজে পাচ্ছি না, সেখানে নিও কলোনিয়ালিস্টের মতো বৈষম্য বাঙালির উপরে। ফরেন সার্ভিসে বাঙালি নাই, আর্মিতে বাঙালি নাই, সিভিল সার্ভিসে বাঙালি নাই, এবং লুকিং ডাউন upon us। তারা মনে করতো উর্দু is a divine language, ইসলামের সঙ্গে এটার কানেকশন বেশি। somehow বাংলা ভাষা এটা আপনার কালচারাল জেনোসাইড বলা যায়, বা 54-তে যেটা হয়েছিল, যে বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে দুমড়ে নষ্ট করে দেব। Because in order to be a Puritanic is Musliman, you have to speak Urdu. আমরা সেই ইসলামকে প্রত্যাখ্যান করেছি। আমাদের ইসলাম, যেটা আমরা বাংলায় বুঝি, যেটা সুফিদের লালন শাহর কথা বলেছেন, আপনাদের সিলেটের আউল বাউলরা আছেন, শাহজালালরা আছেন, ইসলাম বাংলায় কখনো তলোয়ার দিয়ে আসে নাই, ভালোবাসা নিয়ে এসেছে। মানুষ এটাকে গ্রহণ করেছে, কারণ সেই ইসলাম, আমাদের ইসলাম, সেটা হচ্ছে এই ইকুয়ালিটির কথা বলেছে।
মানুষে মানুষের ভেদাভেদ থাকবে না সেই কথা বলেছে, সব মানুষের হিউম্যান ডিগনিটির কথা বলেছে, যেটা অনেক পরে আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিউম্যান রাইটসের দলিলে যে কথাগুলো পেয়েছি, আদি যুগ থেকে এই বাংলায় সেই ভ্যালুসগুলাই প্রতিফলিত হয়েছে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং আমাদের দেশে এনশিয়েন্ট বুদ্ধিস্ট সিভিলাইজেশন আছে। মহাস্থানগড়, ময়নামতি, নালন্দা ইউনিভার্সিটি, তখন দুনিয়াতে বা ওয়েস্টে কয়টা ইউনিভার্সিটি ছিল? সেই সময় আমাদের চর্চা হয়েছে শিক্ষার আলো। আজকে বাংলাদেশ কোথায়? এই সেকুলার ভ্যালুস গুলা কোথায়? সো ইকুয়ালিটি, সেকুলারিজম, হিউম্যান ডিগনিটি, অল এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই স্ট্রাগলটা করেছেন এই 1000 বছরের বাঙালি যে একটা চেতনা, তার বহিঃপ্রকাশ, এটা সিম্বল ছিলেন তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই স্ট্রাগলটা এনক্যাপসুলেটেড হয় 6 দফা ভিত্তিক। এবং আমাদের পরিচয় কি? আমরা বাঙালি। তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। এটাকে একটু আমরা আনপ্যাক করি। এর অর্থ কি? আমরা বলছি আমরা বাঙালি, এই বাঙালির ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে। ইট ইজ ইনহেরেন্টলি সেকুলার। এবং নারীরা আছে। আপনারা মুক্তিযুদ্ধ মিউজিয়াম কতটুকু এখনো আছে জানি না, ওখানে গিয়ে দেখবেন আমাদের মা, খালা, ফুপুরা কিভাবে আন্দোলন করেছিলেন সেই 60s এর যুগে। এটা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা করি, বঙ্গবন্ধু সৈনিক বলি, আমরা কি সেই ধারণাগুলোর ভিতরে কতটা আমরা সিনসিয়ার আজকে 50 বছর পরে? আর উই কমিটেড টু দ্যাট? এই প্রশ্নটা আমি রাখলাম। নারী ক্ষমতায়ন, নারীর সমান অধিকার, হিন্দুদের উপরে নির্যাতন হবে না, হিন্দুদের বাড়ি ঘর দখল হবে না। এটা আমরা নিজেরা যারা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দাবি করি, শত্রুপক্ষের কথায় পরে আসছি, আমরা নিজেরা এটা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? ধর্ম, বর্ণ, লিঙ্গ ভিত্তিক বৈষম্যকে আমরা কতটুকু দূর করতে পেরেছি? এবং আমরা এটা করার জন্য, এই লক্ষ্যে পৌঁছাবার জন্য বঙ্গবন্ধু যে আদর্শ, সেখানে আমরা কতটুকু কমিটেড? আমাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলার ফসল কি, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ফসল কি? 72-এর সংবিধান। আমরা নিজেরা নিজেদেরকে একটা সংবিধান উপহার দিয়েছি, বেসড অন সেকুলার ডেমোক্রেসি, ইকুয়ালিটি। এই 72-এর সংবিধান বঙ্গবন্ধুর পক্ষে যারা আমরা সৈনিক, আমরা সেই অবস্থায় কি ফিরে যেতে পেরেছি? 72-এর সংবিধান কি পূর্ণাঙ্গভাবে আমরা পুনরুদ্ধার করেছি, করার চেষ্টা করেছি? আমাদের তো 2/3 মেজরিটি ছিল পার্লামেন্টে, একবার না একাধিকবার। Why we haven't done so? আত্মশুদ্ধি করার সময় এসেছে, রিফ্লেক্ট করতে হবে নিজেদেরকে। সার্বজনীন পারিবারিক আইন আমরা কেন করিনি? এখনো বাংলাদেশে যে প্রচলিত আইনগুলো আছে, সেখানে নারীর উপরে যে বৈষম্য চলছে, যারা সংখ্যালঘু আছে বৈষম্য চলছে, কিন্তু আমার সংবিধানে বলছে আইনের চোখে সকলে সমান, নো ডিসক্রিমিনেশন ইন দি আই অফ ল। তাহলে আমরা ব্রিটিশ আমলের আইন, যেখানে আপনার পারিবারিক আইন ইন পার্টিকুলার, আমরা এই বৈষম্য কেন এখনো চলমান বাংলাদেশে? এবং সংবিধান আরো বলছে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য যে আইনগুলো আছে এটা অটোমেটিক্যালি ভয়েড। তাহলে এই ভয়েড আইন দিয়ে আমরা কেন কোর্ট কার্যতে এই আইন, পারিবারিক আইন এখনো চলছে? নারীদের কি ভূমিকা ছিল না 71-এ? তাহলে যে রাষ্ট্রের আমরা জন্ম দিয়েছি, সেই কাজগুলো আমরা এখনো করতে পারিনি কেন? এটা হচ্ছে আমার প্রথম ধাপের কথা নিজেদের জন্য।
শত্রুকে তো শত্রু আছেই। এবং আমি যে প্রশ্নটা করব, বঙ্গবন্ধু এত ডেঞ্জারাস কেন, এত ভয়ঙ্কর কেন আমাদের শত্রুদের কাছে? এইভাবে তাকে নির্মূল কেন করতে হবে? তার চিহ্ন কেন রাখবে না? এই প্রশ্ন আমাদের করার সময় এসেছে। Let me respond to this question. Because আমরা যেটা করেছি, বাঙালি অসাধারণ একটা কাজ করেছি। We the people, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, বঙ্গবন্ধু 26শে মার্চ রাতে স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেওয়ার পরে ওনাকে কারাবরণ করতে হয়, পাকিস্তানে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু ওনার অবর্তমানে ওনার জন্য সৈনিকটা ছিল। and I feel very proud যে আমি বাঙালি। I particularly feel proud যে বাংলাদেশের জন্ম সনদ, আমার রাষ্ট্রের যে জন্ম হয়েছে, সেটা আমার পিতার হাতে, my learned senior barrister আর্মস্ট্রং হাতে সেটা তৈরি হয়েছে। এবং সেটা আপনারা গুগলে পাবেন, ছোট্ট একটা দলিল। I invite all of you to look at it. It starts by saying যে একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয়েছিল 1969 ডিসেম্বর থেকে জানুয়ারি 71 পর্যন্ত, এবং সেখানে আউট অফ 169 সিটস 167 সিটস আমরা জিতেছিলাম। এবং এটার সাথে আপনার গাউস ভাই যে কথাগুলো বলেছে ওটা জোড়া লাগাবেন ধারাবাহিকতা থাকার জন্য। এবং আউট অফ দিস ওভারওয়েলমিং মেজরিটি ইলেকশন হলে কি হয়? মিলিটারি জুনটা ক্ষমতা হস্তান্তর করবে। আমরা হচ্ছি গভর্নমেন্ট ইলেক্ট, এবং রাউন্ড টেবিল হবে যে আমরা যেই সংবিধান রচনা করব সেটার রূপরেখা কি হবে। এবং একটা খসড়া সংবিধান পাকিস্তানদের কাছে দেওয়া হয়েছিল। তারা টালবাহানা করতে শুরু করলেন। ভুট্টো এসে আরেকটা, সেও ক্ষমতা চায়। মুজিব, তখন তো মুজিব বলতে তারা, মুজিব উদার তো ইদার হাম, আমি প্রধানমন্ত্রী পাকিস্তানের পশ্চিমাদের, আর তুমি হবে ইস্টার্ন উইংয়ের। এইটা যদি হতো, আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের সকলের পক্ষ থেকে, 1 person 1 vote অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যদি তাই হতো, আমরা তো এই অধিকার আমাদের প্রতিনিধিদেরকে আমরা দেই নেই, এবং সেটা তারা করেন নাই। তাই হলে 1 person 1 vote তো হতো না। পশ্চিমাদের ভোট somehow counts more। এই বৈষম্য এবং ডিগনিটির বিরোধিতার অবস্থায় আমরা চলে যেতাম তখন। বঙ্গ বলেছে নো ওয়ে, অ্যাবসলিউটলি নো ওয়ে। এবং একটা নার্ভ ওয়ার চলছিল মার্চ থেকে, যে কাদের নার্ভ আগে ভাঙবে, টান টান একটা অবস্থা। কারণ বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, তাহলে কিন্তু আমরা বিচ্ছিন্নবাদী হয়ে যাই। উনি সেটা করেন নাই। ফার্স্ট পাকিস্তান অ্যাটাক করবে, তারপরে অপারেশন সার্চলাইট আনলিশড হলো, তারপরের প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা দিলেন। 1 মার্চ থেকে 32 নম্বরে, যেটাকে আপনারা অনেকেই বলেছেন ভেঙে দেওয়া হয়েছে, সেটা ছিল কেন্দ্রবিন্দু। রাষ্ট্র পরিচালনা হচ্ছিল 32 নম্বর থেকে। ইভেন ইয়াহিয়া খান যখন ঢাকায় আসলেন, তার উড়োজাহাজ ভূমিষ্ঠ হবে কি হবে না, এই সিদ্ধান্ত 32 নম্বর থেকে দেওয়া হতো। 32 নম্বরের নিচের তলায় দফতর ছিল সরকারের। সেই দফতরে আমার সিনিয়ররা সেখানে কি হবে না হবে সেগুলো তৈরি করা হতো। আপনাদের এখানে বাদশা ভাই বলতাম, বাদশা কাকা বলতাম, আমিনুল হক বাদশা, আপনার খুবই পরিচিত। উনি সেগুলো তখন প্রেসে নিয়ে যেতেন, এবং উনি প্রেসে নেওয়ার আগে বঙ্গবন্ধু উপরতলা থেকে নামতেন, তাজউদ্দিন কাকা এবং বঙ্গবন্ধু এগুলোকে দেখে দিতেন, যেগুলো ড্রাফট করতেন আমার সিনিয়র, তারপর সেটা প্রেসে দিত। 32টা নির্দেশনা দেওয়া হয়েছিল যে দেশ কিভাবে পরিচালনা করা হবে, কোনখানে কখন কিভাবে এই রাস্তা খুলে থাকবে, আপনার হসপিটাল কখন চলবে কখন চলবে না। অর্থাৎ 1 মার্চ থেকে, I will put it to you,
ডিফ্যাক্টো সরকার চলমান বাংলাদেশে, যারা ইলেক্টেড প্রতিনিধি তারা রাষ্ট্র পরিচালনা করছেন, ডিফ্যাক্টো গভর্নমেন্ট, পাকিস্তান অথরিটির কোনো নিয়ন্ত্রণ নাই বাংলায়। শুধু তাই না, আমরা হচ্ছি ডি জুরে সরকারও বটে, কারণ যখন আমরা ইলেক্টেড হলাম, পাকিস্তান মিলিটারি জুন্টার কোনো লেজিটিমেট অথরিটি নাই রাষ্ট্র পরিচালনা করার। They lost total and every legitimacy. আপনি দেখবেন যে ট্রাম্পের যে আপনার ইলেকশন হলো আমেরিকায়, he was the president elect, তারপরে কিছু সময় লাগে ক্ষমতা হস্তান্তর করার জন্য। It's a transitional period. We were in that period, but in fact, de facto এবং de jure government was led by no other than Bangabandhu. He is the Prime Minister elect. So we had a government, both in law and in fact. আমাদের সরকার তখনই ছিল। এই সরকারকে ওথ না দিয়ে, in a treacherous manner, পাকিস্তান unleashed, এবং সেটা ঠিক আগে 1 মার্চে ইয়াহিয়া খান বললেন যে 3রা মার্চ 71 যে একটা সভা হওয়ার কথা ছিল সেটাকে ইনডেফিনিটলি পোস্টপোন করে দিল। সেদিনই দেখবেন আপনার ফুলবাড়ি হোটেলের সামনে স্লোগান শুরু হয়ে গেল, 1 দফা স্বাধীনতা। এবং তখন বঙ্গবন্ধু বললেন 7ই মার্চে অপেক্ষা করো, I will address the nation. এবং 7ই মার্চে একটা অসাধারণ গদ্য কাব্য কি বলবেন, one of the best speech in the world, 19 মিনিট, very carefully balanced. উনি যা বলার বলে দিলেন, but short of independence. কারণ যদি ইন্ডিপেন্ডেন্স বলতেন আমরা বিচ্ছিন্নবাদী হয়ে যেতাম। পাকিস্তান অথরিটি তখন কিন্তু কামান রেডি ছিল আমাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। It was a conditional একটা আপনার ঘোষণা, আর যদি একটি গুলি চলে তাহলে যার যা কিছু আছে সেই নিয়ে শত্রুর মোকাবেলা করো। অর্থাৎ if they strike first, তারা যদি আমাদের উপরে আগে স্ট্রাইক করে, only then, তাহলে তো আমরা বিচ্ছিন্নবাদী হই না। এবং একইভাবে বঙ্গবন্ধুকে কিডন্যাপ করে যখন পাকিস্তান নিয়ে গেল, তার 2 সপ্তাহের ভিতরে এই স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা যেটা আর্টিকুলেশন হয়েছে যে পাকিস্তান আমাদেরকে হস্তান্তর ক্ষমতা হ্যান্ডওভার না করে আমাদের উপরে একটা অন্যায় অবৈধ যুদ্ধ চাপিয়ে দিল, একটা ট্রেচারাস ওয়ার, যেখানে গণহত্যা চলমান, অমানবিক নির্যাতন চলমান, এবং স্বাধীনতা ঘোষণা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আনডিসপিউটেড লিডার অফ 7.5 কোটি মানুষ। স্বাধীনতা তো যে কেউ ঘোষণা করতে পারে না। রাম শামজুদ কি স্বাধীনতা ঘোষণা করতে পারে? নো, ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেট কাজ ছিল একজন ব্যক্তি, আনডিসপিউটেড লিডার, mandated, no other than বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। He had the only mandate, আর কারো ম্যান্ডেট ছিল না, এবং সেটাই আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিফলিত হয়েছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রথম দলিল এবং প্রথম সংবিধান বটে। এই দলিল, এটা যতক্ষণ 72-এর সংবিধান হয়নি, রাষ্ট্র পরিচালনা হয়েছে এই দলিল দিয়ে, নিয়োগ হয়েছে এই দলিল দিয়ে, ওথ নেওয়া হয়েছে এই দলিলের উপরে হাত রেখে। So this is the first constitution of Bangladesh. এবং সেখানে কি বলল যে বাঙালির যে আকাঙ্ক্ষা, আত্মনিয়ন্ত্রণের অধিকার, যেটা যুদ্ধে, যেটা স্ট্রাগল বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা করেছি, আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট অফ সেলফ ডিটারমিনেশন, এটা আমরা চর্চা করলাম, যেটা হচ্ছে মানবাধিকার দলিলের সিভিল এন্ড পলিটিক্যাল রাইটের 1 নম্বর অধিকার, রাইট টু সেলফ ডিটারমিনেশন। এবং সেটা আমরা কিভাবে করলাম? বাই ওয়ে অফ UDI, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স,
অর্থাৎ আমরা কোনো মুরব্বীর পারমিশন নেই, কাউরে জিগাই নেই, নিজে নিজে করে ফেলছি। This is unheard of. This is why Mujib is so dangerous. এটা কখনো হয়নি। আপনাদেরকে বললাম যে ইন্ডিয়ান পাকিস্তানে যখন এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এই ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের আইন করে একটা কন্টিনিউটি দেওয়া হয়েছে, আমাদের তো সেটা না। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বললাম we the people, and we gifted ourselves a nation and a constitution. We the people কি বললাম? The will of the people is supreme. আবারও ফিরে আসি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। The will of the people is supreme, তার উপরে কিচ্ছু নেই। এই আবার সেকুলারিজম চলে আসলো। The will of the people is supreme. এবং পরে আমাদের সংবিধানে ৭২-এর ৭-এর অনুচ্ছেদে আমরা কি বলছি? The constitution is the solemn expression of the will of the people. Hence, constitution is the supreme law of the republic. এর উপরে কোনো আইন নাই। এবং মৌলিক কাঠামো যে সংবিধানে আছে তার ভিতরে আমার মৌলিক অধিকার, গণতন্ত্র, যে 4 নীতি, সেগুলো হচ্ছে মৌলিক অধিকারের মৌলিক কাঠামোর অংশ। সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধান নিজেই বলেছে, পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে পরিবর্তন করার, কিন্তু সিম্পল মেজরিটি দিয়ে না, 2/3 মেজরিটি লাগবে। কিন্তু যেটা মৌলিক কাঠামো সেটা সর্বকালীন, সেটা কখনোই পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আমরা এই যে ঘরে দাঁড়িয়ে আছি, এখানে মনে হচ্ছে যে পিছনে একটা পিলার আছে, এটা হচ্ছে একটা মৌলিক কাঠামো, ফান্ডামেন্টাল পিলার। তো এই রুমটা আমি সুন্দর করতে পারি, ইমপ্রুভ করতে পারি, রিফর্ম করতে পারি, কিন্তু রিফর্মের নামে আমি যেটা কুড়াল নিয়ে ওই মৌলিক পিলারের গায়ে আঘাত দেই, তাহলে রুমটাই ধ্বংস হয়ে যাবে। সংবিধানও সেরকম মৌলিক কাঠামো আছে, এটা প্রিঅ্যাম্বল, এটা প্রস্তাবনা, মৌলিক অধিকার, গণতন্ত্র, এই কিছু মৌলিক যেই পিলারগুলো আছে সেটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। Hence the doctrine of basic structure. এবং সবচেয়ে মৌলিক সংবিধানের মৌলিক কাঠামোর ভিতরে যেটা সবচেয়ে মৌলিক সেটা হচ্ছে ৭-এর অনুচ্ছেদ, যেটা বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। Sovereignty of the republic, সার্বভৌমত্ব জনগণের। This is very dangerous. রাজতন্ত্র থেকে, যেখানে সকল ক্ষমতার মালিক ছিল রাজা বাদশাহ, খলিফাদের, এমিরেটসের, সুলতানের, সেখান থেকে আপনি সার্বভৌমত্ব ডিকনস্ট্রাকশন করতে করতে এই দেশে কি এসেছে? এই দেশে এটাকে দেওয়া হয়েছে পার্লামেন্টকে। সার্বভৌমত্ব হচ্ছে পার্লামেন্টের। অর্থাৎ এখানে অনেক বছরের ঝগড়া হয় যে এই দেশের রাজা বা মনার্কি বলে যে ট্যাক্স দিতে হবে আমাকে, আমি যুদ্ধে যাব, আমি এই সার্ভিস দিচ্ছি। তখন এদেশের জনগণ তাদের প্রতিনিধিদের মাধ্যমে বলে যে ট্যাক্স হতে হলে রিপ্রেজেন্টেশন লাগবে, নো রিপ্রেজেন্টেশন নো ট্যাক্স। কোক নামের লয়ার ছিল, তারা এই কথাগুলো বলেছে। সো অর্থাৎ there must be representation. So এই যুদ্ধে পার্লামেন্ট জিতে যায়। সো সার্বভৌমত্ব রাজা বাদশাহ থেকে চলে আসে হচ্ছে পার্লামেন্টের। আমাদের দেশে আমরা নিজেদেরকে নিজেরা একটা সংবিধান যে উপহার দিয়েছি, এই যে ইউডিআই বললাম, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, উই দ্য পিপল, এবং জনগণের প্রতিনিধির মাধ্যমে আমরা যে আত্মনাদ করলাম যে আমরা এসেছি, জন্মেছি পৃথিবীতে, এটা হচ্ছে আমার জন্ম সনদ, যেখানে যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নিজেদেরকে কনভার্ট করলো ইন্টু আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই 197, এবং নিজেদের সাথে নিজেরা কনসালটেশন করে তারা বললেন দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম এবং সভরেন্টি বিলংস টু দ্য পিপল, যেটা পরে ৭২-এর সংবিধানে এটা জায়গা পেল। এখন আসেন, দিস ইজ ওয়াই বঙ্গবন্ধু ইজ ডেঞ্জারাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ৭২-এর সংবিধান আমরা পেলাম। তাহলে একটা থিওক্রেসি, ইসলামিক রিপাবলিক
তারও আগে খলিফাত বা এমিরেট যেটাই বলেন, মেজরিটি মুসলমানরা যে সমস্ত দেশে বাস করে, সেখানে তো মালিক পক্ষ তো জনগণ না। মালিক পক্ষ কে? একটা বিশেষ পরিবার বা স্বৈরাচার। পাকিস্তানে যেরকম আমরা দেখেছি, আর্মি, স্বৈরাচার। জনগণের তো কোনো কিছুই না, তাদের তো কোনো ক্ষমতা নেই। একটা সুলতানেতে কে? সুলতান, একটা খলিফা। এবং তারা শাসন শোষণ কিভাবে করে? ঐশ্বরিক শক্তির দ্বারা, ঐশ্বরিক আইন দ্বারা। এবং সেই আইন বাস্তবায়নের জন্য একটা অ্যাপয়েন্টেড কমিটি থাকে। সেখান থেকে আমরা 180 ডিগ্রি ইউটার্ন করলাম, আমরা সব এগুলো ছুঁড়ে ফেলে দিলাম। আমরা বললাম উই দ্য পিপল, নিজেদেরকে নিজেরা একটা সংবিধান উপহার দিলাম, একটা রাষ্ট্র উপহার দিলাম, এবং বললাম সকল ক্ষমতার মালিক আমরা জনগণ। চিন্তা করতে পারছেন দার্শনিক ভাবে এই 1000 বছরের যে একটা ব্যাটল হচ্ছে, এই যে একটা বিশাল যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে আমরা কোথায় চলে এসেছি? কার নেতৃত্বে? নো আদার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ওনার সবচেয়ে বড় যেটা ফসল, সেটা হচ্ছে আমাদের এই 72-এর সংবিধান। এটা হচ্ছে ওনার জীবনের এই স্ট্রাগল যেটা হয়েছে, সেটার ম্যানিফেস্টেশন, সেটার ফসল, সেটার ফল ইজ দ্য 72 কনস্টিটিউশন। উনি একজন রাজনৈতিক নেতা হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন কতটুকু দক্ষতার সাথে করতে পেরেছে 71 to 75, সেটা আরেকটা চ্যাপ্টার, সেটা আরেকটা বিষয়। সেখানে উনি দলীয় হয়ে গেছেন, একটা দলের নেতা হয়ে গেছেন। কিন্তু আমার 71 এবং প্রথম সংবিধান, তারপরে 72 সংবিধান পর্যন্ত একটা কন্টিনিউটি ছিল, যেখানে তিনি, আমি বলবো, দলের ঊর্ধ্বে। He belonged to all of us, not to any political party. এবং সেটা হচ্ছে ওনার অ্যাচিভমেন্ট। ছোট্ট জীবন, 50 বছরের জীবন, তার ভিতরে 17 বছরই উনি জেলে থাকতেন, জেলে ছিলেন during his adult life। তার থেকে 18 নিয়ে নেন, তখন তো অ্যাডাল্ট ধরা হয় না আপনাদের এই দেশে, তাই না? তারপর আবার 17 ইয়ার্স নিয়ে নেন, তাহলে থাকলো আর কয় বছর? 12 ইয়ার্স। সেখানে দিস ইজ দি অ্যাচিভমেন্ট, যেটা 180 ডিগ্রি ইউটার্ন হয়ে গেল। এবং আমরা বাঙালিরা প্রথম জাতি যারা এই ইউটিআই করতে সাকসেসফুল ভাবে আমরা দক্ষতার সাথে করতে সক্ষম হয়েছি। আমাদের আগে যে কোনো জাতি গোষ্ঠী নিজেদেরকে নিজেরা একটা স্বাধীনতা যখন ঘোষণা দিয়েছেন, প্রত্যেককে বলা হয়েছে বিচ্ছিন্নবাদী। ইয়েন স্মিথ, রোডেশিয়া, বায়োফ্রার এক্সাম্পল খুব আগে ছিল না, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, কারণ তারা বিচ্ছিন্নবাদী। আমরা এটা কিভাবে করলাম? মানবাধিকার সনদের উপরে আস্থা রেখে আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করলাম, কারণ আনডিসপিউটেড লিডার, একটা ইলেকশন হয়েছিল, ম্যান্ডেট ছিল। আজকে প্যালেস্টাইন এখনো পর্যন্ত বৈধভাবে আন্তর্জাতিক আইনের আদলে স্বাধীনতা দিতে পারছে না। এবং প্যালেস্টাইনের লিডারশিপ মোস্ট আনফরচুনেট এক্সট্রিমিস্টের কাছে হয়তো এখন চলে গেছে। তাদের লিডারশিপ, বঙ্গবন্ধুর মতো একজন নেতা তাদের নেই। একটা যদি ইলেকশন হতো, আত্মনিয়ন্ত্রণ অধিকার চর্চা করতে পারত। আপনারা আমার মনে হয় নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ প্রথম রাষ্ট্র বিচ্ছিন্নবাদী না হয়ে বৈধভাবে এই অধিকার চর্চা করেছে। রিসেন্টলি কসোভো যখন এরকম মুরব্বীদের কোনো অনুমতি না নিয়েই নিজেদেরকে নিজের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যায়, ইউএনজিএতে। ইউএনজিএ তখন এটাকে রেফার করলো আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালত
বাংলাদেশের উদাহরণটা সামনে আনলো, বিকজ উই আর দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র 10ই এপ্রিল 1971, এইটার আন্তর্জাতিক আদালত বলল কসোভোর ভাগ্য নির্ভর করবে এই যে মডেল ল, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, এটার সাথে কতটুকু তাদের সামঞ্জস্য আছে। যদি এটাকে প্রেসিডেন্ট হিসেবে ফলো করে তাহলে কসোভোর ভাগ্য পজিটিভ, আদারওয়াইজ নো। অর্থাৎ আমরা বাঙালিরা, বাংলাদেশিরা আন্তর্জাতিক আইনেও আমরা অবদান রেখেছি। এখন আসেন, এই যে মেজরিটি মুসলমান যে সমস্ত দেশে বাস করে সেখানে কিন্তু তারা মালিক পক্ষ না। তো যারা শোষণ শাসক তাদের জন্য বাংলাদেশের উদাহরণটা একটা ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট দ্যাট হ্যাজ টু বি আনডান। খাতা খতম, খালাস, ফিনিশ করতে হবে। আর যারা মুসলমান মানুষরা, যারা আপনার অধিকার সচেতন মানুষ, মুক্তিকামী মানুষদের জন্য আমরা হচ্ছে a ray of hope. For girls like Malala, we are a ray of hope. যে মেজরিটি মুসলমান বাংলাদেশে একটা সেকুলার ডেমোক্রেসির ভিত্তিতে নিজেদেরকে নিজেরা একটা রাষ্ট্র এবং সংবিধান উপহার দিয়েছে। সো এই ব্যাটলটা চলছে, দিস ইজ দ্য ব্যাটল। এই ব্যাটলে আমরা যারা মনে করি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, we have to unmask and open the box. What's in it? মুক্তিযুদ্ধ মানে কি, এর ভ্যালুস গুলো কি, এর ভিতরে কি আছে? Equality, secularism, human dignity. Are we sincere? Do we mean it? এটা আমরা করতে চাই। এবং এটা করার জন্য, নেশন বিল্ডিং করার জন্য যে পলিসি নেওয়ার কথা ছিল সেই পলিসি আমরা নিয়েছি, নাকি আমরা উল্টা পথে চলেছি? আমার সংবিধান বলছে সর্বজনীন শিক্ষা। একটা দেশে যারা আমরা হোমোজিনিয়াস, বেশিরভাগ মানুষই বাংলা ভাষাভাষী, এখানে আমরা ক্লাস সিস্টেম কেন তৈরি করব? 3টা শিক্ষা ব্যবস্থায়, একটা মাদ্রাসা, একটা মেট্রিকুলেশন, একটা ইংরেজি মিডিয়াম। আমরা যারা ছেলে মেয়েদেরকে ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি, ব্রেইন ড্রেন হয়ে যাচ্ছে, আমরা মা বাবারা তাদেরকে বিদেশে নিয়ে আসছি। মেট্রিকুলেশন দিয়ে যারা ফার্স্ট ক্লাস পাচ্ছে, ইভেন আপার সেকেন্ড ক্লাস পাচ্ছে, তারা স্কলারশিপ নিয়ে বিদেশে চলে আসছে। হু ইজ লেফট? মাদ্রাসা and third class. তারা এখন সিভিল বিউরোক্রেসি, মিলিটারি বিউরোক্রেসিতে ঢুকছে এবং সেখানে মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা মুক্তি আসছিল ঘোড়ার ডিম, আই রিফ্রেইন, নিজেকে সঞ্চিত করছি। মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয় আমাদের সিলেবাসে নেই। আমরা একটা রিসার্চ করেছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটা আমরা প্লেস করেছিলাম এবং গত পার্লামেন্টে নিয়ে ডিবেট হয়েছে, এটা রেফার করা হয়েছে। সো এই যে ভ্যালুস গুলো বুঝছি, মুক্তিযুদ্ধের চেতনা 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 তোতা পাখির মতো আমরা বলতে থাকি, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু? একটু খুলে দেখতে হবে এই ভ্যালুস গুলো কি আমরা ইনভাইট করতে পারছি আমাদের ছেলেমেয়েদের কাছে। এবং 7 বছর আগে আমরা পলিসি শিফট করলাম, যেখানে মাদ্রাসাকে আমরা ইকুইভ্যালেন্ট করে দিলাম মেট্রিকুলেশনের সাথে। অ্যাজ আ কনসিকুয়েন্স কি হলো? তারা 90% মার্ক নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি দখল করে নিল। আপনি মেট্রিকুলেশন দিয়ে তো 70% তুলতে পারবেন না। সো আই ইনভাইট ইউ টু ডু ইউর ম্যাথস, ওয়ার্ক ব্যাকওয়ার্ড। এই পোলাপানরা আজকে যারা হম্বিতম্বি করছে, 7 বছর আগে তাদের বয়স কি ছিল? Is this a direct result of a policy shift? এরকম আমাকে যদি বিশ্লেষণ করতে হয়, at least half a dozen policy আইডেন্টিফাই করতে পারবো, যেটা আজকের বিষয় না, so I will not go into it, যেখানে আমরা আদৌ এই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কতটুকু আমরা অনুগত ছিলাম, কতটা সিনসিয়ার ছিলাম, কতটুকু আমাদের কমিটমেন্ট ছিল। আমরা কি হোলিয়ার দেন পোপ হতে চেয়েছি? আমরা কি র্যাডিক্যালসদের ভোট চেয়েছি? যারা মুক্তিযুদ্ধে তাদের তো আছেই, পকেটে আছে, আমরা এদেরও চাই।
আমরা সকল ঘরের গৃহিণী হতে চাই। সব ঘরের গৃহিণী হওয়া কি সম্ভব? এক্স্যাক্টলি। সো আমরা যেটা অ্যাচিভ করেছি এটা এত ভয়াবহ, এত সুদূর প্রসারী এবং শত্রু চলমান, কন্টিনিউয়াস। এটাকে আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক জেনারেশনকে এটাকে প্রতিষ্ঠা করতে হবে, নেভার এগেন, নেভার এগেন, নেভার এগেন, যাতে এই ঘটনা না ঘটে। বঙ্গবন্ধুর মর্যাদা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা, আমাদের নারীদের যে আত্মত্যাগ, সেটার মর্যাদা আজকে বাংলাদেশে যা হচ্ছে, টু আনডু। এটা শুধু 32 না, এটা শুধু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেটা না, এটা যে মুরালগুলো আছে মুক্তিযুদ্ধের শুধু সেটা না, meticulous plan করে they want to undo this because as I said আমরা হয়তো only nation majority মুসলমান সেকুলার ডেমোক্রেসির ভিত্তিতে নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি। এটা তো বুঝতে হবে। এবং অপশক্তি এবং হিউমিলিয়েশন, মডার্ন ওয়ারফেয়ারে পাকিস্তান যেভাবে সারেন্ডার করেছে মিত্র বাহিনীর কাছে, the most humiliating defeat। এবং একই সাথে 7 ফ্লিট বে অফ বেঙ্গলে, তারাও লেজ গুটিয়ে they have to retreat। How humiliating! আমি শুনলাম early this year, কিছু মাস আগে 7 ফ্লিটের যে কমান্ডার সেও নাকি ঢাকায় এসেছিল। Why? So এই দুটো ফোর্স হিউমিলিয়েটিং ডিফিট হয়েছে। এখন যদি আপনি ভৌগোলিক অ্যালাইনমেন্ট গুলো দেখেন, 1971 অ্যালাইনমেন্ট, জিওপলিটিক্স, we have gone back to that scenario। এটা আরেকদিনের আলোচনা, এটা বলতে গেলে আরো অনেক এখানে বিশ্লেষণের বিষয় আছে, সময় আছে, এতটুকুই বলছি। সো এই জায়গাটায় আমাদেরকে একেবারে, এবং এরা ডিফিটেড ফোর্স। আমরা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি কেন বলি? কেননা কতিপয় অপরাধী আজকে 50 বছর পরে স্বাধীনতার বিপক্ষে শক্তি স্বাধীন বাংলাদেশে কেন থাকবে? এবং এই জায়গাতে বারে বার আমাদের কমিটমেন্ট রিনিউ করতে হবে, আমাদের শপথ সংবিধানের 72-এর সংবিধানের উপরে হাত রেখে রিনিউ করতে হবে। আমরা নিজেরা কেন 72-এর সংবিধানে ফিরে যেতে পারিনি? এটা আত্মশুদ্ধি করতে লাগবে। এবং দিস টাইম আপনার একটা সেকুলার বাংলাদেশ, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার এবং মানবিক মর্যাদা থাকবে। এবং এই স্বাধীনতার ঘোষণাপত্র একদম একটা ফ্যাকচুয়াল ডকুমেন্ট ছিল। 3টা ভ্যালুজ দেওয়া হয়েছে: মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এবং ইকুয়ালিটির ভিতরেই সেকুলারিজম ইজ দেয়ার। সো এখন আসেন, বর্তমানে যদি আমরা আসি, এই যে সো কল্ড রিফর্ম, সংবিধান রিফর্ম কমিটি, সংবিধান নিজেকে রিফর্ম করার জন্য ক্ষমতা দিয়েছে পার্লামেন্টকে, এবং পার্লামেন্টকেও সিম্পল মেজরিটি দিয়ে সম্ভব না, 2/3 মেজরিটি লাগবে। সংবিধান কোন সরকারকে রিফর্ম করার তো ক্ষমতা দেয়নি, লিভ অ্যালোন একটা আনইলেক্টেড গভর্নমেন্ট। তো যখন একটা সরকার সংবিধানকে ছুঁতে যায়, এটাকে আমরা আইনের ভাষায় বলি কোরাম নন জুডিস। এটা কোনো ভিত্তি নাই, এটা কোনো অথরিটি নাই। এবং যে সরকারের কোনো অথরিটি নাই, আর আনইলেক্টেড সরকার তো আরোই নাই, কোন সরকারেরই নাই সংবিধান ধরার বা ছোঁয়ার, এটাকে পরিবর্তন করার, পরিমার্জন করার।
তার আন্ডারে যে কমিটিটা হয়েছে সেটাও কোরাম নন জুডিস, এবং এই কমিটিতে আমি কোনো সাংবিধানিক এক্সপার্টকে দেখছি না। যিনি এই কমিটি লিড দিচ্ছেন তিনি একজন মার্কিন নাগরিক, এবং উনি একটা অর্গানাইজেশনের মেম্বার। আপনারা সেগুলো দেখে নেবেন। সেই অর্গানাইজেশন নেটো হওয়ার পরে এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক করা হয়েছে। তার একটা উদ্দেশ্য হচ্ছে মার্কিনী আধিপত্য বিস্তার করা। সো আমার সংবিধান নিয়ে তুমি কথা বলছো, who the hell are you? You're otherwise disqualified. You're incompetent. তোমার legal qualification নাই, and you're otherwise ineligible, disqualified, because তুমি এখনো you remain a member of that think tank, যার কাজ হচ্ছে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করার। And in any event, you're absolutely coram non juris. কোন সরকারকে তো পার্লামেন্টে ক্ষমতা দেয়নি। তারা যদি বলে আমরা এই রিফর্ম প্রপোজাল করছি, ফিউচার পার্লামেন্টে সেটা করবে, what rubbish, what nonsense. প্রত্যেকটা পার্লামেন্ট নতুন পার্লামেন্ট, ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট। ফিউচার পার্লামেন্ট কি করবে সেটা এখন আপনি বসে ডিকটেট করতে পারবেন না, এবং ভবিষ্যৎ পার্লামেন্টে আপনি হাত বেঁধে দিতে পারেন না তারা কি করবে কি করবে না। এটা হচ্ছে আপনার পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য। তো তুমি যদি সেটা ভবিষ্যৎ পার্লামেন্টে ডিকটেট না করতে পারো, তাহলে তোমরা এই কাজগুলো কেন করছো? Why? Who authorized you? কার ম্যান্ডেটে? একটাই কথা, রিফর্ম না হলে নির্বাচন হবে না। তুই রিফর্ম করার তো তোমার একদিন নেই, তুমি তো জীবনেও রিফর্ম করতে পারবে না, তাহলে কি জীবনেও ইলেকশন হবে না? এবং এর সাথে আমাদের ফ্রি ফেয়ার নির্বাচন করার জন্য কেয়ারটেকার সিস্টেম নামে যে সিস্টেমটা আছে সেটা হাইকোর্ট পুনরুদ্ধার করেছে, এবং তাদের মাধ্যমেই এই 50 বছরের আমাদের 54 বছর ইতিহাসে আমরা কিন্তু আনডিসপিউটেড ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন পেয়েছিলাম। এটা কিন্তু ছিল আওয়ামী লীগ যৌথভাবে বিএনপির একটা ফসল, স্বৈরাচারকে যখন ফেলে দেওয়া হলো। আনফর্চুনেটলি এটা আপনার সংবিধান থেকে বাতিল করা হয়েছে, এবং এটাকে নিয়ে শুনানিও হয়েছিল। মাই লার্নেড সিনিয়র আমরা ওই শুনানিতে ছিলাম অ্যাজ অ্যাডভোকেটস কিউরি। আমরা কিন্তু দেশের স্বার্থে কেয়ারটেকারের পক্ষেই সাবমিশন লিখেছিলাম। যেই মই দিয়ে আপনি যে ঘরে ঢুকছেন সেই মই কি ফেলে দেবেন? এটা তো ঠিক না। সো এই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেম কিন্তু পুনরুদ্ধার করেছে হাইকোর্ট, এবং এই ইলেকশন 3টা মন্ত্র, এই ওয়েস্টার্ন আপনার যে দেশে আমরা আছি তারাও বলছে এখন, কিন্তু তারা এটা বলা শুরু করেছে, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন। ফ্রি ফেয়ার হতে গেলে যেখানে কিংস পার্টি আছে, যারা মেটিকুলাস প্ল্যান করেছে তারাই হচ্ছে এই ক্যাবিনেটের অংশ। আমাদের প্রধান উপদেষ্টা বলছেন তারা হচ্ছে তাদের এমপ্লয়ার, অর্থাৎ তিনি চাকরি করছেন for and on behalf of these so-called students, যারা কিন্তু স্টুডেন্টস না। আমরা এখন জানি তারা কোন কলেজে পড়ে, কি পড়ে, তাদের তো আমরা কোনো সার্টিফিকেট দেখেছেন? আমি তো দেখি নাই। হ্যাঁ, তাদের তো বিয়ের বয়স হয়ে গেছে, এখনো কিভাবে স্টুডেন্ট জানি না। তাদের হালাল রোজগার আছে কিনা সেটাও জানি না, কোন চাকরি বাকরি কারো আন্ডারে করেছিল সেটাও জানি না, কিন্তু দেশের উপদেষ্টা তারা হয়ে গেছে। and he is their employer, তারা হচ্ছে প্রধান উপদেষ্টার এমপ্লয়ার। তো তাহলে উনি কি ভুলে গেছেন যে উনি যখন প্রধান উপদেষ্টা হবেন ওনাকে দেশের গোটা সকল মানুষের স্বার্থ দেখতে হবে, নট জাস্ট হিজ এমপ্লয়ার? এবং একই সাথে তারা এখন একটা রাজনৈতিক দলও করেছে যেটা এখনো নিবন্ধন পায়নি। তো তাহলে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন বর্তমান সরকারের আদলে কিভাবে সম্ভব? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেটা এদেশের
পলিসি মেকাররা বলছেন ইনক্লুসিভ ইলেকশন। এখন আমাকে কাইন্ডলি বোঝান, যেই দলের 35 to almost 40% ভোট আছে, এই ভোটগুলো কোথায় যাবে? এই ভোটারদের কি আমরা আবারও ডিসএনফ্র্যাঞ্চাইজ করব? কারণ এই 35-40% মানুষ তো মালিক পক্ষের ভোট থাকবে না, সেই ভোটটা কোথায় রাখবে তারা? তো এই মালিক পক্ষের অলমোস্ট 35-40%, ধরে নেন 50% ভোটারকে আপনি বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন কিভাবে হবে? Is it possible? So therefore ইলেকশন করতে হলে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, এটা মন্ত্র আমাদের সকলকে বলতে হবে। আমরা অনেকেই হয়তো মনে করি, আপনারা মনে করেন হয়তো ইলেকশন হবে না, দ্বিধাদ্বন্দ্ব আছে, বাট এই মন্ত্রটা বলে দিতে হবে, প্রেশার রাখতে হবে, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ। কথায় কথায় ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ আমাদেরকে বলতে হবে। ফ্রি, ফেয়ার হতে হলে it cannot be under the present government. Inclusive হতে হলে we cannot deprive the vote of 38% of the population. Simple. So এখন এটা হচ্ছে মন্ত্র। আর যেভাবে আপনার এই রিফর্ম কমিশনের ভিতরে কিন্তু একটা নারীদের জন্য একটা কমিশন ছিল, তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে এই নারীদের যেটা প্রপোজাল দিয়েছে সেটা ফেলে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস যে নোবেল প্রাইজ পেলেন, এটা তো নারীদের কারণে উনি পেয়েছেন। যখন এই নারীদের রিফর্ম কমিশনটা ফেলে দেওয়া হলো, উনি কেন চুপ? উনি কেন যাদেরকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের পক্ষে উনি কেন দাঁড়ালেন না? এই যে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিতে হবে, আজকে দেখেন মেয়েরা কি চমৎকার ভাবে ফুটবল খেলছে, হ্যাঁ, তাদের উপরে ফতোয়া দেওয়া হচ্ছে। এই বাচ্চাদেরকে, নারীদেরকে, হিন্দু নারীদের উপরে যেরকম নির্মম নির্যাতন হলো, উনি তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? হসপিটালগুলোতে কেন উনি তাদেরকে দেখতে যাচ্ছেন না? It is very surprising, very, very disturbing. So, এই জায়গাগুলোতে আমরা যদি ফিরে আসি, মোটা দাগে বলতে হয়, এবং এই সংবিধান রিফর্ম কমিশনের উপরে প্রহসন করেছে আমাদের সাথে, কিন্তু একটা জিনিস টেল সাইন, তারা দ্য ওয়ার্ড সেকুলার তারা এখান থেকে সরিয়ে ফেলেছে। তারা বলছে সেকুলার শব্দ রাখার প্রয়োজন নাই। তাহলে আমাকে যদি এক কথায় শেষ করতে হয় আজকের আলোচনা, secular democracy, and on the other hand, introduce a theocracy or a military rule. যারা আপনার শাসন শোষণ করবে ঐশ্বরিক ক্ষমতার বলে। মেজরিটি বাংলাদেশি আমরা ডিস্টিংগুইশ করতে পারি টেম্পোরাল ক্ষমতা এবং স্পিরিচুয়াল রেলমের যে ক্ষমতা থাকে। টেম্পোরাল বাহ্যিক জগতে আমাদেরকে যারা সেবা দেবে তারা, আমরা মালিক পক্ষ, আমাদেরকে সেবা দেবে, আমাদের কাছে জবাবদিহি থাকতে হবে। সো টেম্পোরাল জগতে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই, সকল ক্ষমতার মালিক আমরা জনগণ। আর বেশিরভাগ মানুষ, অনেক মানুষ তাদের বিশ্বাস আছে ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড দুটো আলাদা করতে বাঙালিরা সক্ষম, দুটোকে খিচুড়ি করে আমরা গুলাই ফেলছি না। আর যারা ধর্ম ব্যবসায় করতে চায় তারা এটাকে গুলিয়ে ফেলতে চায়, and mislead the people. So এই জায়গাটায় আমাদের এক কথায় বলতে হলে এই যে ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সকলের সমান অধিকার, যেটা ৭২ সংবিধান নিশ্চিত করছে, এবং সেকুলারিজম, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সেটা হচ্ছে একদিকে দাঁড়িপাল্লার একদিকে, আরেকটা হচ্ছে তারা শোষণ শাসন করতে চায় ঐশ্বরিক ক্ষমতার বলে। জামাতের মামলার নিবন্ধন আমি ইনস্ট্রুমেন্টাল ছিলাম, ওটাকে বাতিল করেছি। ওখানে আমি আদালতে একটা প্রশ্ন করেছিলাম যে তাদের গঠনতন্ত্র অনুযায়ী ২-৫ বোধহয় পার্লামেন্টের কোনো আইন প্রণয়নের ক্ষমতা আছে, এটাই তারা বিশ্বাস করে না। তাহলে আপনারা ইলেকশন কেন করতে চান? আইনগুলো তো ঐশ্বরিক আপনাদের জন্য।
তো একটা প্রশ্ন, আল্লাহ তাআলা কবে, কোথায়, কখন, কেমন করে আপনাদেরকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছে আল্লাহর আইন কায়েম করার জন্য? হু ইউ? এই ক্ষমতা খোদা তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মে পিস বি আপন হিম, ওনাকে ওই ক্ষমতা আল্লাহ দেয়নি। হি ওয়াজ আ মেসেঞ্জার অফ আল্লাহ, মেসেঞ্জার অফ গড। সো এই আল্লাহর আইন কায়েম করার ক্ষমতা কোথায় পেলেন? যেই যুগে মানুষ থাকতো, যেটা বললাম মনার্কি বা বাদশার যুগ, আগের দিনের আইনের সঙ্গে কি ছিল? বাদশা যেটা উচ্চারণ করছে সেটাই আইন, এবং বাদশার দরবারে এক্সিকিউটিভ পাওয়ার ছিল, অর্থাৎ গর্দানো যেত, বাদশা যেটা বলছে সেটাই আইন। দ্য কমান্ড অফ দ্য সভরেন ইজ দ্য ল। এবং সেখানে আদালত বসানো হতো, ওখানে বিচার হতো। সো তিনটা রাষ্ট্রের যে তিনটা ক্ষমতা এক জায়গায় একীভূত ছিল। সো এটা তো ইন দ্যাট সেন্স আল্লাহর আইন আদৌ বলা যায় কিনা, এটা বাদশার আইন ছিল, খলিফাদের আইন ছিল। আমাদের 4 খলিফা আছে, মেইন 4টা স্কুল অফ থট আছে, হানাফি, ওয়াহাবি, শিয়া, সুন্নি, এবং এটা ছাড়াও 200 ডিফারেন্ট স্কুল অফ থট আছে। So that is the characteristics of the government we had at the time. Quran is not a law book. It is a guidebook, and guidance for the entire humanity, not just for Muslims. এবং সেটা আপনি স্বেচ্ছায় আপনি আপনার মতো করে বুঝবেন। এটা তো কোনো মিডল ম্যান নাই ইসলামে, কোনো পোপ সিস্টেম নাই। সো আপনারা কোথা থেকে আসছেন? কোরআন তো আমরা পড়তে জানি, আমরা পড়তে শিখেছি, আমরা আমাদের মতো করে বুঝতে পারি। আপনার থেকে কেন বুঝতে হবে? Who are you? Put it, get lost. Okay? So যত মূর্খতা থাকবে, শিক্ষার যখন থাকবে না, এগুলোকে নিয়ে ব্যবসা হবে। বাট আমরা একটা মডার্ন যুগে, আমাদের যে একটা মডার্ন কনস্টিটিউশন আছে, এটা আমরা যেটা প্রথম মেজরিটি মুসলিমস, আমরা নিজেদেরকে একটা সংবিধান দিয়েছি, 72 সংবিধান, বঙ্গবন্ধুর নেতৃত্বে, অন বেসিস অফ সেকুলার ডেমোক্রেসি। এটা যেটা বললাম ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। 1000 বছরের দর্শন যদি আমরা পর্যালোচনা করি, দিস ইজ ভেরি রিসেন্ট। স্টেটাস কো এটা চায় না, এটাকে ধ্বংস করতে চায়। সেই জন্যই বারবার বাঙালির উপরে এই আঘাতটা আসছে। এটা কেন বারবার আসছে? আমরা যে দেশে আছি, এখানে কি আমরা বলি এটা খ্রিস্টান স্টেট? ফ্রান্সকে আমরা বলি মডারেট খ্রিস্টান স্টেট, বা আমেরিকাকে আমরা সেটা বলি? এটা আলাদা আলাদা তাদের কনস্টিটিউশন আছে, আমরা সেটা সেভাবে বোঝার চেষ্টা করি। সো বাংলাদেশে সেরকম, উই আর নট আ মুসলিম স্টেট। আমার সাংবিধানিক একটা নাম আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা অপ্রাসঙ্গিক। মডারেট, আরেকটা বলা হয় মডারেট মুসলিম স্টেট। অনেকের কাছে ইসলাম মানে কি মডারেশন, এর আগে আবার আরেকটা বিশেষণ লাগবে কেন? এটা অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সেটার প্রেক্ষিত থেকে বাংলাদেশকে বোঝার চেষ্টা হচ্ছে। নো, বাংলাদেশকে বুঝতে হলে আমাদের প্রেক্ষিত থেকে, বাঙালির প্রেক্ষিত থেকে, বঙ্গবন্ধুর যিনি নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দর্শনের প্রেক্ষিত থেকে বাংলাদেশকে বুঝতে হবে, and nothing short of that. তো সেই জন্যই আবার আমার সরল বিশ্বাস যে বাংলাদেশ পথ হারাবে না। আমাদের জন্ম যে সূত্র, আমাদের জন্মদলিল, জন্মসনদ, যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি এবং নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি, আমরা সেখানে আবার ফিরে যাব। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ and there's no two ways about it. এটা হবেই হবে। তবে আমাদেরকে দারুণভাবে সচেতন থাকতে হবে, আমরা যাতে নিজেরা নিজেদের পায়ে কুড়োল না মারি, এবং আমাদেরকে প্রত্যেক জেনারেশনকে এই ভ্যালুসগুলো আনপ্যাক করে বোঝাতে হবে এবং এটাকে
একেবারে আপনার ডিএনএ এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একজন আমাদের বক্তা বললেন যে 4টা জেনারেশনের কথা। একটা হচ্ছে আমরা অনেক ইমোশনাল জাতি, মানুষকে ভালোবাসি, বঙ্গবন্ধু ভালোবাসতেন, কবিতা আছে আমাদের অনেক, কিন্তু আমাদেরকে এটা অলসো আনপ্যাক করতে হবে যে পলিটিক্যালি হোয়াট ইট মেন্ট, এবং সেই জায়গাটাতে বুঝতে হবে যে একটা সেকুলার রাষ্ট্র, বৈষম্যবিহীন রাষ্ট্র, রাতারাতি একটা রাষ্ট্র হলে যে সব বৈষম্য দূর হয় তা কিন্তু না। কিন্তু আমাদের দলিল অনুযায়ী আমরা তো একটা ডি জুড়ে একটা অবস্থান পেয়েছিলাম। তারপরে আমাদের স্ট্রাগল ছিল এটাকে দৈনন্দিন জীবন থেকে এগুলোকে কিভাবে এই আগাছাগুলো ফেলে দেবো, আমরা আগাছা পরিষ্কার করব। কিন্তু এখন যে জায়গাটা আমরা আছি, আমাদের যে ডি জুড়ে অবস্থান, সেটাকে নিয়েই নাড়াচাড়া হচ্ছে, সেটাকেই তারা ফেলে দিতে চায়। আমি বলবো অসম্ভব। You can try as much as you like and you will fail miserably. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত।